করবেন না, এটা আমি যদি এখন গভর্নমেন্টে থাকতাম আমি কমপ্লিটলি প্রহিবিট করে দিতাম এই ধরনের অ্যাক্টিভিটিস গভর্নমেন্টের ওই যে ডোন্ট ডু দিস বিকজ ইটস এ ব্যাড টাইম, ভেরি ব্যাড টাইম, রাফ টাইম, ট্রাস্ট মি। এবং এই যে ট্যারিফসটা আমি আবারও বলছি, আমি সত্য এটা প্রমাণ হবে আজকাল চীনের ভেরি ভেরি চীন গ্যাসানীতি মানে যেটা এখন আমরা দেখাচ্ছি, এই কারণে এটা হইতে পারে। কারণ না এখানে একটা গ্রুপ অফ পিপল আছে যারা দে ডোন্ট লাইক ইট, এটা বুঝতে হবে আপনাদেরকে। এটা ইউ নো হোয়াট আই মিন, বাই দ্য ওয়ে এটা আমরা যদি গভর্নমেন্টে থাকতাম আমরা এটা বলতাম, অ্যাপ্রোচগুলোকে কিভাবে নিতে হবে আমরা বলতাম, কিভাবে নিতে হবে না নিতে হবে, কারণ উই লিভ ইন দি ইউনাইটেড স্টেটস, উই ওয়াচ পলিটিক্স, উই আর ইনটু দ্য পলিটিক্স অফ দি ইউনাইটেড স্টেটস, সো উই নিড এভরি মুভমেন্ট অফ আওয়ার পলিটিশিয়ানস এন্ড আওয়ার ডিসিশন মেকার্স অফ দি ইউনাইটেড স্টেটস এন্ড হোয়াট ইউ ক্যান ডু, হোয়াট ইউ কান্ট ডু, হোয়াট ইউ শুড ডু, হোয়াট ইউ শুড নট ডু। এটা খুব ভালো করে আমার চেয়ে খুব কম মানুষ আছে জানে, আমি সরি এটা বলতে বাধ্য হলাম, কারণ মনে রাখবেন ইটস আ টাফ টাইম। আবেগ দিয়ে এখানে কোনো কিছু করতে পারবেন না আপনি। লুক এট সাউদি, United Arab Emirates, Qatar, look at them, Jordan, Egypt, Turkey. এরদোগান সাহেব কি বলেছেন, উনি নিজে বিপদে আছেন এখন। এই পলিসিরা নিতে হবে। বাংলাদেশের মতো বাংলাদেশের মানুষ বেশি আবেগী, আর যত কম লেখাপড়া মানুষ এরা বেশি আবেগী হয়, মনে রাখবেন। যত জ্ঞান কম তত আবেগী বেশি। এটা কিন্তু মানে ভ্রান্ত আবেগী মানুষ, এটা মনে রাখবেন। আমি বলছি না আবেগহীন মানুষ অ্যানিমেলের সমান, বাট মানে বেশি আবেগ যে কোনো কারণ ছাড়াই আবেগ হয়, এটা হচ্ছে খুব কম জ্ঞানী মানুষ এবং 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 একটা মানে মূর্খ জাতিদের এটা হচ্ছে সবচেয়ে বড় মানে একটা কি জানেন, ওই আপনার যোগ্যতা কি জানেন, বেশি আবেগী। দে ক্রাই ফর এভরিথিং অ্যান্ড ইজিলি, দ্যাটস দ্য বটম লাইন। আমি সরি, আমি এটা আপনাদেরকে হার্ট করার জন্য বলছি না, বাট এটা সত্য কিন্তু, বাই দ্য ওয়ে। So protect your country right now because we are in trouble. I want Dr. Mohammad Yunus. So everyone talking about Dr. Mohammad Yunus তারা সবাইকে চান, এবং আজকে আমি কল্পনা করতে পারবেন না কি ধরনের একটা অবস্থা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্টের। ওয়াই পিপল কল্পনা করেন ঈদের পরেও দাম যে জিনিসপত্রের দাম হাতের নাগালে। আমার একজন রিকশাওয়ালা বলছিলেন 20 বছরের ভিতরে উনি দেখেন উনি কি বলছেন, উনি বলছেন আমি রাতে কাজ করি না, মানে রাতে কাজ করি, রমজানে রোজা রাখি, এজন্য আমি রাতে কাজ করি, রিক্সা চালাই নাই দিনও। কেন দিনও? বিকজ গরম প্লাস এটা কষ্ট হবে। আমি রাতে রিক্সা চালিয়েও এই কম সময়েও আমি যে টাকা ইনকাম করেছি সেই টাকায় আমি এবার আমার বাচ্চাদেরকে নিয়ে আমি রমজান ঈদ মানে রোজা কাটিয়েছি, ঈদ পর্যন্ত আমি গেছি। ওয়াই? বিকজ আমার যে গত রমজানে এই মোট খরচের মানে যে টাকা গেছে 3 ভাগের 1 ভাগ দিয়ে আমি আমার দ্রব্যগুলো কিনতে পারছি এইবার। জাস্ট ইমাজিন দ্যাট, কল্পনা করে উনি কি বলেছে আমাকে। এটা কি কেন সম্ভব? তাহলে এটা সম্ভব। ডক্টর মোহাম্মদ ইউনূস এতটুকু প্রপাগান্ডা এবং মিসম্যানেজমেন্ট এবং ডেভাস্টেটিং একটা পজিশনে, টি সুনামির পরে যেভাবে একটা পজিশন থাকে জাপানে, টি সুনামি দেখেছিলেন কয়েক বছর আগে, সেই টি সুনামির পরে যেভাবে জাপানের অবস্থা হয়েছিল ওই এরিয়াতে, ঠিক একইভাবে শেখ হাসিনা যাওয়ার পরে বাংলাদেশের এই সরকার এসে পেয়েছে, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ইচ্ছাকৃত সাপোর্ট করা না হয় এবং দলীয় বিশৃঙ্খলা ঝগড়া না হয় বাংলাদেশে ফিক্সড অলরেডি। Now it's not 100%, but we can move on. বাট আপনি কল্পনা করেন দ্রব্যমূল্য, রাস্তাঘাটের নৈরাজ্য, আর কোথায় শ্রমিক নেতারা? আপনারা কোথায় দেখলাম না রাঙ্গাকে শাহজাহান খান জেলে? এজন্য দেখছেন এরা ইচ্ছাকৃতভাবে এবার ভাড়া নিয়ন্ত্রণ করতে পেরেছেন, মানে এই সরকার নেই শ্রমিকদের আন্দোলন। শ্রমিকরা কিন্তু আমাদের ভাই, কিন্তু এদেরকে রাস্তায় কে নামায়? রাঙ্গার মতো কুলাঙ্গার, শাহজাহান খানের মতো রাস্তার সন্ত্রাসরা এই দেশের রাস্তাঘাটকে, আমি এর আগে বলেছিলাম, কুক্ষিগত করে রেখেছে। আমরা বিএনপির ভিতরে এমন কাউকে দেখতে পাই নাই, দেখতে চাই না আমরা। জামাতে এগুলো নাই, সো দে আর ক্লিয়ারড। জামাতে ওই শ্রমিক দল, শ্রমিক এইগুলা আতিলিক বাতিলিক ফাতিলিক এগুলো নাই। জামাতে ছাত্র শিবির আর জামায়াত, আর মনে জাতির সঙ্গে একটা আছে মহিলাদের, তারা মেয়েদের, এই তিনটাই থাকা দরকার। ছাত্র সংগঠন তো আমি হইলে তো প্রথম দিনই মানে ইউনিভার্সিটি গুলাতে বলতাম যে ইউ ক্যানট ডু পলিটিক্স, ইটস নট ফর ইউর দলীয় রাজনীতির জন্য। আমার ক্যাম্পাস নয় টু বিল্ড দ্য নেশন, দিস ক্যাম্পাস টু বিল্ড দ্য নেশন, দ্যাটস ইট। আপনার নেতা নেত্রীর নাম দিয়ে ভাঙচুর করা আর ক্লাসে ডিস্টার্ব করার জন্য এটা নয়। উই পে দ্য পিপল অফ বাংলাদেশ, দে পে ফর দিস ইনস্টিটিউশন এন্ড পে ফর দ্য টিচার্স salaries, not for you. So be careful, do not disturb when there is a class going on, very important. For example, physics এর আমি আপনাদেরকে বলি যে আলো নিয়ে, ফর এক্সাম্পল লাইটের ক্লাস চলছে ফিজিক্সের ইন্টারমিডিয়েট, যেটা আমরা পড়েছি, আমি একটা উদাহরণ দিলাম। আপনি আলোর ক্লাস, এটা ভেরি ইম্পর্টেন্ট, ফর এক্সাম্পল রাইট, আপনি পিথাগোরাসের মানে ক্লাস চলছে, সূত্র নিয়ে আলোচনা করতেছেন ডক্টর হরিবল চক্রবর্তী, হি ওয়াজ মাই কেমিস্ট্রি প্রফেসর বাই দ্য ওয়ে। এই জন্য বললাম এই সময় এসে আপনি আমার ভাই তোমার ভাই ফুলের মতো পবিত্র, রক্তের বন্যায় ভেসে যাবেন না, এটা কোনো কথা? এগুলো কোনো কথা ভাই বলেন আপনারা? এগুলা কোনো কথা হলো? মানে আপনি ক্লাস চলতেছে, টিচার, আমি নিজে সাক্ষী এটার, আমার যখন বাইরে যখন মিছিল হয় ছাত্র সংগঠন গুলার, তখন আমার ক্লাস বন্ধ, টিচার বলছে ওয়েট ফর লেট দেম গো, পাস ইট ওভার। চিন্তা করেন আপনি
এটা আমি নিজে দেখা আমাদের, এগুলো আমরা চলতে পারে না। শিক্ষা প্রতিষ্ঠানে পৃথিবীর কোন দেশে ছাত্র রাজনীতি আছে? বাংলাদেশে এটা ভ্রান্ত ধারণা, এটা একটা সন্ত্রাসী ব্যবস্থা। এটা যেন বন্ধ হয়। আমি জানি অনেকেই দুঃখিত হতে পারেন, বাট আই স্পিক ফর মাই কান্ট্রি এন্ড দ্য পিপল, আই ডোন্ট কেয়ার। আমি আপনার দলীয় কেউ না যে আপনি আমাকে মানে খারাপ ভাববেন, বাট আই নো আপনার সন্তান এটা থেকে বেনিফিটেড হবে ইনশাল্লাহ, আজ অথবা কালকে। এটা চলতে পারে না। কত 3টা ইউনিভার্সিটি পড়লাম না টোটাল, 4টা, রাইট? আপনি বলেন কোথাও এগুলো দেখলাম না, কেন আমাদের এগুলো হবে? আপনি বলেন ছাত্ররা ক্লাসে যায়, গেটে ঢুকার পরেই দেখা যায় এখানে একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ, কে কাকে খুঁতায় নিবে? এটা চলতে পারে না। এটা একটা নৈরাজ্য, এটা একটা এনার্কি, এটা এক ধরনের সন্ত্রাস। শিক্ষা প্রতিষ্ঠান এটা চিরদিনে বন্ধ হওয়া দরকার। এবং আমি হইলে আমার ধরেন আজকে আমাকে ডক্টর ইউনূস স্যারের জায়গাতে বসাইতে আপনি, সন্ধ্যার আগেই ডিক্রি জারি হবে, এক্সিকিউটিভ অর্ডার, নো মোর স্টুডেন্ট পলিটিক্স। বুম, সেনাবাহিনীকে বলতাম একদম সাইজ করে ফেলবেন যদি কেউ ডিস্টার্ব করতে আসে। বুম, this is a betterment for the country and for the nation. They will build the nation, the future generation. এই জায়গা থেকে এই নৈরাজ্য হতে পারে না। ছাত্র সংসদ হবে, ছাত্র সংসদ থাকবে, এবং পার্টিকুলার ইন্টারমিডিয়েট লেভেলে কোন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র রাজনীতি বন্ধ মানে চলতে পারে না। এটা বন্ধ করা দরকার অনতিবিলম্বে। কয়েকটা হাতে গোনা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি দিয়ে দিবেন নিয়ম শৃঙ্খলা করে, বাকিগুলা সব বন্ধ। দ্যাটস দ্য বটম লাইন। বুয়েটে বন্ধ। আমি সাদা ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি বন্ধের আবেদন জানাচ্ছি সিলেটের মানুষ হিসেবে এবং সিলেটের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আজকে। ইফ আই হ্যাভ দ্য পাওয়ার, আই উইল শাট ডাউন দিস এন্টায়ার বুলশিট সিস্টেম টুমরো বাই ইভিনিং। দ্যাটস দ্য বটম লাইন, বিকজ ইটস নট স্টুডেন্ট পলিটিক্স। এটা একটা সন্ত্রাস নির্ভর ব্যবস্থা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে। ইট হ্যাম্পার্স আপনার এডুকেশন সিস্টেম এন্ড আই মিন অনেস্টলি স্পিকিং এই কি বলে এটাকে, আমাদের শিক্ষা কার্যক্রম এটা উই ওয়ান্ট। সো এটা করা দরকার। এখন ভাই মির্জা আব্বাসকে নিয়ে কিছু বলেন না। গতকালকে তো উনাকে নিয়ে বললাম যে উনি যে সংবাদ সম্মেলন করেছেন, বদলুক দেখেন গালি খেয়ে কি পরিমাণ কষ্ট পাইছেন উনি সংবাদ সম্মেলন করেছেন। এই প্রথম একজন রাষ্ট্রপ্রধানের জন্য নির্দলীয় মানুষ এতটা সন্তুষ্ট, একজন না সবাই। আর গালি খেয়ে সংবাদ সম্মেলন একজন জাতীয় নেতার কি পরিমাণ গালি মানে তার ভিতরে লেগেছে, আর গালিটা কত খারাপ ভাবে দেওয়া হয়েছে এটা কল্পনা করেন আপনি। এটা হলো মানে বাস্তবতা। বাই দ্য ওয়ে, whether it's intelligent know the wisdom of interest of Khaleda Zia and BNP. আচ্ছা বলছেন, আচ্ছা ইসরাকের পোস্ট নিয়ে কিছু বলেন। ওয়েল, আপনারাই বলেন। উনি বলছেন যে নির্বাচন উনি হতে দেবেন না। ইশাক মানে উনি বলছেন যে নির্বাচন উনি হতে দেবেন না, উনি আটকে ফেলবেন। বাট সরকার চাইলে নির্বাচন করতে, মানে উনি যদি না চায় উনি কিছু করতে পারবেন না। এটা ঠিক আছে, উনি বলেছেন হয়তো, বাট উনি কিছু করতে পারবেন না। কারণ এটা বুঝতে হবে ওনাদেরকে জনগণের পালস বুঝতে হবে, যে আওয়ামী লীগ বুঝতে না, উনাকে ওটা বুঝতে হবে। 80% মানুষ নির্বাচন চায় না এখন। 80% মানুষ এখন নির্বাচন চায় না এখন। হ্যাঁ, বিএনপিরও ওনাকে চায় না। কালকে তো সবার সাথে সবার সাথে দেখা হইলো, কথা হইলো। ভালো যারা মানে লিবারেল বিএনপি, এরা চায় না নির্বাচন, এরা চায় রিফর্মস হোক তারপরে নির্বাচন হোক। সত্য কথা বলছি আমি। আগামীকাল গতকালকে যে আমরা আপনার 90% আপনি বলছেন, আমি 80% দিলাম ভাই, এটা রিজনেবল দিলাম। হয়তো আমার মিস্টেক হতে পারে। অ্যাটলিস্ট 75% কনফার্ম নির্বাচন চায় না বাংলাদেশে এখন। এটা বুঝতে হবে আপনাদেরকে। তাহলে এখন নির্বাচন কেন করবেন? আপনারা বি প্রিপেয়ার্ড, টেক দ্য প্রিপারেশন, ক্যান্ডিডেট সিলেক্ট করেন, কি করবেন, কি রাষ্ট্র উপহার দিবেন, আপনারা কোন জায়গায় রিফর্মস করবেন, কেমন বিএনপির রাষ্ট্র সরকার মানে সরকার ব্যবস্থা বা গভর্নিং সিস্টেম কেমন হবে, এটা মানে লেআউট মানে বিফোর দ্য পিপল, জাস্ট আউটলাইন ইট। সো আমরা দেখলাম এবং এটা হবে বাস্তবে, এবং তারাই তো দে আর ক্লোজ টু দ্য পাওয়ার, টু বি অনেস্ট। বাট এটা হতে হবে। এখন এটা না করে যদি এই জায়গাতে আমরা চাই ন্যূনতম আমরা রিফর্ম চাই, আমরা অনেক কষ্ট করেছি বুঝতে হবে, আমরা অনেক স্যাক্রিফাইস করেছি পার্সোনালিও। বুঝছি, একটু আগে পোস্ট দিয়েছিলাম তো আমার এখানে, দেখলেন এই যে আজকের যে এই যে সোশ্যাল মিডিয়া যে মানে আপনার ডিজিটাল মানে আপনার যে ফেসিস যারা আছে, শেখ হাসিনার ছিলেন কারা, ফারাজ করিম, বেশা সুমন ভাই, সুখন ভাই, তৌহিদ আফ্রিদি, আরেকটা বাটপার আছে বর্তমানে, সে মানে বিপ্লবী সেজে গেছে, সেটা কি বিপ্লবী, তাসরিফ খান শিল্পী, মারাত্মক দান্দাবাজ, কিন্তু ধরতে পারে নাই কেউ, মানে পজিশন বুঝে চেঞ্জ করে ফেলছে, ভেরি স্মার্ট। যখন দেখেছে যে না কাজ হবে না এখন, এবার শেষ আওয়ামী লীগ, সাথে সাথে পজিশন চেঞ্জ করে ফেলছে এই তাসরিফ খান। আস্ত বড় একটা বাটপার এবং প্রতারক। এরা যা করেছে কয়েক বছরে, মানে তারা তো করেছে অন দ্য গ্রাউন্ড প্রশাসন দিয়ে, আর ডিজিটাল প্ল্যাটফর্মে এই বাটপার গুলা করেছে। আমি সবাইকে ধরেছিলাম, আমি ফারাজ করিমকে ধরেছিলাম। ফারাজ করিম 3.5 months হি ওয়াজ আউট অফ সোশ্যাল মিডিয়া, মনে আছে? এবং ব্রাউজারে মানুষকে জিজ্ঞেস করবেন, আমার এই পেজগুলো তারা নষ্ট করেছে। এই যে তাসরিফ খান, এই যে সুলাইমান সুখন ভাই, এই যে বেশা সুমন ভাই, এরা ছিল তাদের সহযোগী। এবং এরা আজকে, এবং এই যে একটা ছোট ভাই না বড় ভাই ওই যে মানে রেস্টুরেন্টে যায় গিয়ে ওই যে খালিদ রিভিউ করে, মনে আছে তার নাম কি,
এই যে একটা আছে না, তার নাম কি, ছোট ভাই না বড় ভাই, তার নাম আমি ভুলে গেলাম, আপনার এই বুঝছেন, এগুলা ছিল তারা। সো এদেরকে আমরা ধরেছিলাম ভাই, এরা তো এখন বড় বড় মানে বক্তব্য দেয়, এরা আছে, এবং এরা যা করেছে, রাফসান দা ছোট ভাই, ইয়েস, এই যে ছোট ভাই পাইছি, এরা সব বাটপার, প্রতারক, দান্দাবাজ। এরা ছিল ইনভিজিবল ফেসিস্টের অন্যতম ফেসিস্ট। এরা কি করেছে, আমি তো ফেসবুকে দাঁড়াইতে পারলাম না, আমার দুটো পেজ গেল কত। আপনি জানেন আমার পেজে আমি যখন লাইভে যাইতাম, লাইভে গেলে 500, 600, 1000, 1 মিলিয়ন, 12 ঘন্টা 24 ঘন্টার ভিতরে, এগুলো আমার মানুষ ছিল, এত বড় রিচ একটা আমার পেজ গুলা ছিল, সব নষ্ট করে ফেলছে এরা, বুঝছেন। এখন তার ফেসবুকে দাঁড়ানো যাচ্ছে না, এমন ভাবে দিয়ে রাখছে, মানে সব, মানে ফেসবুকের কাছে ফেসবুক একটা নির্দিষ্ট লিমিট করে দিয়েছে, কতটুকু পর্যন্ত আমরা যেতে পারবো, এর বাইরে নাই কোনোভাবেই। এরা কি বলে গেছি আমি? অথচ এই তাসরিফ খান 21টা কপিরাইট, ফেক কপিরাইট মারছে আমার লাস্ট পেজে। এরে আমরা তাসরিফ খানকে বলেন আমি বাংলাদেশে গেলে ধরো 100 মাইলের ভিতরে তারা না দেখি, এটা তারা জানাই দিন কেউ। সে যদি আমার সামনে আসে, বাংলাদেশের কোন কমান্ডো বাহিনী তারপর থেকে তাকে রক্ষা করতে পারবে না, এটা বলে দিলাম কিন্তু অন লাইভ। এর জন্য বলবেন সেজন্য দূরে থাকে, কারণ এটা বলি নাই কেউ কিছু, বুঝছেন, বলি নাই। সে আস্ত বড় একটা ভাটপার, গান একটা কি গেছে সমুদ্রে, মানে গেলে যাবে না গেলে নাই, ওই শিল্পী সে, বুঝছেন। তো এগুলা কি করেছে, আজকে যদি আমরা এই সরকার না পতন হতো, এরা আজকে এই যে তাসরিফ খান দেখতেন, মনে নাই, ভুলে গেছেন আপনারা, ভিতরে ছিল আন্তর্জাতিক মানের ডিজিটাল ফেসের সহযোগী এই এন্টায়ার গ্রুপ। এবং আমি শুধু তাসরিফ খানকে এবং ফারুক বলছিলাম যে বঙ্গবাজারে আগুন লাগছে, এটা তো ফরেনজিক, এটা তো মানে ক্রাইম সিনস, রাইট? একটা জায়গাতে আগুন লাগছে, ক্রাইম সিন এটা, মানে 12 ঘন্টার ভিতরে দেখা যায় টাকার বস্তা নিয়ে ফারাজ করিম আর তাসরিফ খান হাজির। প্রথমে জিজ্ঞেস করলাম টাকা পেলেন কোথায় আপনারা, বললেন আপনি, গেল তারা গিয়ে টাকা বাড়তেছে, যাদেরকে টাকা তারা দিতেছে বলছে এরা ভিকটিম, ইভেন তো দেখা গেছে এরা কেউ এই ঘটনার সাথে জড়িত, আগুন লাগানোর ক্ষেত্রে তারা জড়িত, এবং এরা কোন ইনভেস্টিগেশন ছাড়া এদেরকে ভিকটিম বানিয়ে দিছে, অথচ এরা কিন্তু এখানে মানে এরা পরে দেখলাম যে এরা জড়িত 2-1 জন। এই হলো এই বাটপার এবং এই প্রতারকদের, মানে বাংলাদেশটাকে তারা কিভাবে ঘিরে রেখেছিল আপনার, এবং এরা প্রত্যেকে ভারতীয় হাইকমিশনের সাথে কাজ করতো একটা সময়, আপনার বুঝছেন। এবং সুলেমান শুকরকে আমি ধরেছিলাম, মনে আছে, ধরার পরে বলেছে বস এটা হয়েছে সেটা হয়েছে, তবে তার মাঝে কিন্তু পরিবর্তন আসছিল ভিজিবলি, দর্শকের দালালি আর জীবনে করে নাই। ওই যে একটা আছে তাওহিদ আফ্রিদি, আপনি দেখছেন, মনে হচ্ছে এই দেশটা তাদের ছিল, মানে আর কেউ দাঁড়াইতেই পারতো না। এবং এদের প্রত্যেকের কি জানেন, এক একটা টিম ছিল ভাই, আপনি কল্পনা করতে পারবেন না, এদের মিডিয়া টিম ছিল। যেই আপনি দেখেন হিরো আলম, মনে আছে, তার পেজটা পর্যন্ত খেয়েছিল এই ফারাজ করিম, সরি তাসরিফ খান হিরো আলমের পেজ, এবং তার মিডিয়া টিম ছিল। আপনি একটা কমেন্ট করবেন, দেখেন এরা কি ধরনের কাজ করে, এদেরকে বলবেন কিভাবে আপনারা, এরা প্রত্যেকের মিডিয়া টিম ছিল, 10 জন 12 জনের টিম ছিল এদের, কি বলে এটাকে, এই স্ক্যামার দিয়ে, এবার স্প্যামার বট তারা ছিল। তারা কি করতো, ধরুন আপনি খারাপ কমেন্টস করেছেন, এটা তারা ডিলিট করে ওই ব্যক্তি যিনি খারাপ কমেন্টস করেছে তার ফেসবুক পেজ বা আইডি উড়িয়ে দিত তারা। এই কাজগুলো তারা করতো। কতটা মাফিয়া ছিল এই যে তাসরিফ খান, যে বিপ্লবী শেষ এসেছে, সে মনে করেছে তাকে আমরা ভুলে গেছি। বাবা, তোমাকে আমরা ভুলি নাই, সময় যদি কখনো আসে তোমাকে সামনে পাই, তুমি তারপর খাবে, এটা পৃথিবীর কেউ বেরাইতে পারবে না। এজন্য আমার সামনে তুমি কখনো পড়ো না, এটা আমি লাইভে বলে দিলাম, আপনারা তাকে পাস করে দিবেন, যে যত বড় শক্তিশালী হোক না কেন। আর আমার কিছু করার ক্ষমতা নাই থাপ্পড় দিলে, আমি কিন্তু আবার বলছি না যে তোমার আহত করবো, নো, আই ডোন্ট লাইক দ্যাট, বাট প্রত্যেকই অর্থে আমি তাসরিফ খানকে একটা থাপ্পড় দিবই, তার এই দালালি এবং এই ব্যবহারের কারণে। কারণ আমাদের পেজগুলো ছিল বাংলাদেশের মানুষের জন্য নিবেদিত, এখান থেকে ব্যক্তিগতভাবে কোনো ধরনের একটা পয়সা লাভবান আমি কখনোই না। ফেসবুকে কোনদিন মনিটাইজেশন আমি চালুই করতে পারি না ঠিক মতো, তাও চালু করছিলাম একবার, কিছু টাকা পয়সা দিয়েছিল, $23 শো। বিশ্বাস করে ফেসবুকে লাস্ট যখন আমার ফেসবুক যায়, $23 শো নিয়ে গেছে, এটা তো দেয় নাই, আমারে করে দিছিল আমাদের ভাই 2-1 জন, যারা নাম বলবো না তাদের, আমাদের এরা করে দিছিল, ঠিকঠাক করে দিল একদম। আমার কি বলে এটাকে, আইডির সাথে পেজের সাথে কিও আসে, ওই যে আপনার ওই কপিরাইট প্রোটেক্টের যে মানে সিস্টেম, এটা সবই দিয়েছিল, এইটা সব চলে গেছে। আমি এগুলো আমি আর গাটাগাটি করি না, এটা কি করবো এগুলা, আপনি বুঝেন। তারপরে আপনার ডিজিটাল মানে লয়ার্স এদের সাথে যোগাযোগ করেছিলাম, চিন্তা করলাম দৌড় বাদ দেন। আমার এই পেজগুলা অনেক স্মৃতির পেজগুলা, এগুলো আমি যখন এগুলা দেখেন, এখানে কিন্তু আমার সেনেটর এবং কংগ্রেসম্যানদের ইন্টারভিউ ছিল বাংলাদেশ নিয়ে, আজকে আমি দেখাতে পারতাম, তখন ইউটিউবে এতটা ছিল না। back in 7 years ago, I'm talking about, right? 6 years ago, 7 years ago at least, এটা ছিল বাংলাদেশে, আমরা এগুলো তুলেছিলাম, আমরা এই বিষয়গুলা। ওই যে যিনি স্যাংশন প্রপোজ করেছিলেন তার ইন্টারভিউটা ছিল এখানে আমার এই পেজে, আমার সেনেটর। I am the only guy who interviewed a senator and congressman regarding Bangladesh, and the only one. Don't forget that. And a member of European Parliament.
Don't forget that. No one did it. I did it. নাহিদ দিন আরেকটা ছিল ওইটা। এই দেখেন সে ঘোষণা দিত আগের দিন মাসুমিয়া এভাবে রাখতো মাসুমিয়ার পেজ খাইয়ে দেবো এভাবে মানে বলতো পোস্ট দিত দিয়েই মানে 3-4টা মারতো আপনার কি ওই মানে ফেক কপিরাইট মারতো আমার মেরেছে কোথায় নাহিদ দিন where are you man I want to see your face motherfucker I'm sorry for my language তার ফেসটা দেখান আপনারা এ কোথায় এ ফ্রান্সে আছে এটা কনফার্ম কারণ তার একমাত্র ফ্রান্সের ভিসা ছিল এ ফ্রান্সে কিন্তু আছে নাহিদ রেইন এরা যা করেছে কল্পনাতীত এবং তারেক রহমানকে এবং বেগম খালেদা জিয়া উনাদেরকে যেভাবে এবং জিয়াউর রহমান সাহেবকে যেভাবে নোংরাভাবে উপস্থাপন করেছে অবশ্যই he needs to be prosecuted this guy you know what I mean রাজনৈতিক অঙ্গনে সমালোচনা করা কোনো দোষের কিছু নয় এরা কোথায় এরা কি করেছে দেশটাকে আপনারা কল্পনা করতে পারেন অথচ আমি জীবনে কোনো গালিও দিই না এদেরকে কখনো কিন্তু তারা দেখেন শুধু সমালোচনা আমি ওই যে মানে জয়কে নিয়ে সজীব জয় ওনাকে নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম দেখেন আমি এমন একজন ব্যক্তি আমি জীবনে আজ পর্যন্ত হাসিনা বলি নাই আমি শেখ হাসিনাই বলি এখনো বলছি আপনারা দেখেছেন রাইট আপনারা দেখেছেন আমি এখনো শেখ হাসিনাই বলি এভাবে আমি সমালোচনা করতাম ঠিক আছে বাট এভাবে আমি মেনটেন করেছি ডিসেন্সি তারপরও আমার পেজগুলোতে 2টা পেজ তারা নিছে 2টা পেজ প্রায় $5,000 নিয়ে 2টা পেজ গেছে ডাজন্ট ম্যাটার মানি বাট আমার পেজগুলো ভেরি ইম্পর্টেন্ট ছিল তারা এগুলো খেয়েছে তখনকার সময়ে আরো বড় পেজ ছিল না ফেসবুকে কারো পিনাকি দ্বারাও ছিল না ইলাস ভাইয়ের তখন একটা ছিল এটা চলে গেছে অনেক আগেই সো হি লেফট ফেসবুক অলমোস্ট ইলাস ভাই সো এটা আমার ছিল তো এইগুলো তারা করেছে এদেরকে কিভাবে বলে যাবেন আপনি এরা কতটা মানসিক যন্ত্রণা দিয়েছে আপনি জানেন আমি ফেসবুক নিউ ইয়র্ক অফিসে গেছি মনে হয় 5 দিন দেওয়ার পরে আমি টিকিট খাইছি এখানে কমসে কম মানে অ্যাটলিস্ট হবে $300-400 ফেসবুকের সামনে গাড়ি রেখে চলে যেতাম টিকিট দিয়ে চলে যেত তাও বাংলাদেশি ভাই 2 একদিন বলা ঠিক না আবার এটা আবার অ্যাড্রেস হয়ে যাবে এর জন্য ওনারাও মানে খাম দিয়ে যেত এমটি খাম চিন্তা তো কিন্তু আপনার মানে ভিতরে টিকিট নাই এলো হয়েছে এটা বলা ঠিক না কারণ এটা আবার সমস্যা হবে এগুলা করেছি আমরা এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা আসছি আজকে যে অনেকেই মানে যখন আমরা এই পেজগুলো ছিল তখন আমাদের সমন্বয়ক যারা ভাই যারা আছেন ওনাদের কোন ফেসবুক কি ছিল আমি জানি না ছিলই না আমি নাম দেখেও নাই ওনাদের কোন আইডিতে আমার চোখে পড়ে নাই কখনো নাহিদ থেকে শুরু করে আসিফ থেকে শুরু করে যারা আছেন আমি ওনাদের কোনো গুরুত্বপূর্ণ পোস্ট আমাদের সামনে কখনোই আসে নাই আমরা দেখি নাই যে তারা এমন কিছু করেছেন সরি টু মানে এটা সত্য বাট এনিওয়ে তাদের অবদান অবশ্যই অন দ্য গ্রাউন্ড unforgettable. No way you cannot do that. I mean, it's a big sacrifice. It's a double action হয়েছে এখানে সো এটা আমি আপনাদেরকে বললাম এই জন্যই যে এরা কি করেছে এখন এরা তাসরিফ খানকে যখন দেখি সে বিপ্লবী সেজেছে এবং সমন্বয়কদের সাথে গিয়ে ছবি তুলে প্রমাণ করে আফ্রিদিয়েরা I am the I'm a revolutionist. Nah, you're not son of a bitch. You're not. You are the part of this process right now. You know what I mean? I understand. You change your position, but we will never forget that what you have done to us and to everyone. You work so hard for this country. We did it, and this is our promise. Right now, our next phase is to get the reforms done, so that having done the reforms, election can be taken place. Without that, we don't want an election in Bangladesh. That's the bottom line. If they can do it within the next 3 months, let's get an election after 3, 4 months, 6 months. But the reforms must be done. প্রবাসীদের ভোটাধিকার সহ এগুলা নিশ্চিত করতে হবে তারপর ইলেকশন হবে ইলেকশনের জন্য আমরা এগুলা শুধুমাত্র আমরা করি না আমাদেরকে ভালো মানুষ এই যে একটা হুজুর বলছিলেন যদি নির্বাচন দিয়ে যদি চুর বাটপারকে এমপি বানাতে হয় এবং অযোগ্য মানুষদেরকে এমপি বানাতে হয় আমি সেটার বিপক্ষে আমি মনে করি সিলেক্ট করে আমাদেরকে এমপি বানান put us in the parliament everything possible because মানুষ চাচ্ছে তাই তো আইন এটাই তো গণতন্ত্র সাধারণ জনগণ যা বলবে যেখানে রায় দিবে এটাই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক গণতন্ত্র হয়তো বা আপনি ওই ব্যালটের মাধ্যমে নয় মানুষ যা যায় এটাই গণতন্ত্র এটাই নিয়ম দ্যাটস ইট মমতাজকে বাংলা দেখে পড়তে পারে না এরা যদি এমপি হতে পারে ওয়াই নট কারণ ভালো মানুষ যতক্ষণ পর্যন্ত সংসদে পাঠাতে পারবেন না ততক্ষণ পর্যন্ত এটা কাজ হবে না দেখেন আমি কি করেছি আমাদের মতো মানুষ যে কোন জায়গাতে উপস্থিত থাকলে কি হতে পারে গতকালকে যারা আওয়ামী লীগ যদি কেউ থাকেন খুশি হবেন আপনি আমি এই যে কিসে কনসুলেটে নিউ ইয়র্ক কনসুলেটে সবাই আমাকে প্রশংসা করেছে কিভাবে বক্তব্য দেওয়া হয়েছে প্রশংসা করে বক্তব্য দিচ্ছেন একে অপরের সবাই আমি একমাত্র ব্যক্তি বলেছি তাদেরকে যে ভাই এটা কিন্তু খুব স্ট্রংলি কিন্তু মুশফিকুল আনসারী ভাই বলেছেন ওনাকে ধন্যবাদ দেই যে ফেসিস যারা আছে লুটপাটকারী গণহত্যাকারী খুনি রাহাজানি যারা করেছে এদেশের কে যারা আরেক দেশের মানে এজেন্ট মানে খরদার্য বানাতে চাইছিল এদেরকে বিষয়ে কোনো মার্সি নাই কিন্তু এটা বলছেন উনি কিন্তু আমি বলছি
এ তো ঠিক আছে, মার্সি নাই, এটা আমি রিপিট করেছি। আবার আমি বলছি মেক শিওর এই এম্বাসি কনসুলেট যেন একটা দলের মানে এই বাড়িঘর না হয়। মনে রাখবেন, নিরীহ আওয়ামী লীগ, নিরীহ যুবলীগ, ছাত্রলীগ যদি কেউ করে থাকে কোনো অপরাধে যুক্ত না, কিন্তু এটা করার কারণে সে যেন আপনার সার্ভিস পেতে কোনোদিন তার বই পেতে না হয়, এটা নিশ্চিত করবেন। এটা একদম কনসাল জেনারেল নাজমুল ভাই যে শুরু করে সবাই এটা প্রশংসা করেছেন এবং সবাই এটা বলেছেন। দলীয় লোক যারা আছেন তারা হয়তো এটা পছন্দ না করবেন কেউ কেউ, কারণ এটাও একটা নিয়ম আছে। ধরেন বিএনপির অনেক নেতা কর্মী, আপনি জানেন এদের পাসপোর্টটা পর্যন্ত রিনিউ করতে পারে নাই, বানাতে পারে নাই, যেতেই পারে না এরা মানে কনসুলেটে। এটা পরিচিতিটা এতটাই খারাপ ছিল অনেক ক্ষেত্রে। তারপরে নিউ ইয়র্ক কনসুলেটটা যথেষ্ট পরিমাণ মন্দের ভিতরে ভালো বলে আমি মনে করি, কারণ আমি যখনই গেছি আমি সেখানে সার্ভিস পেয়েছি। যারা গেছেন আমার পাশে তারাও সার্ভিস পেয়েছেন, তারা বলেন নাই ঘুষ লাগে, কেউ দেয় না, সার্ভিস করে না, এটা পারে। আর আরেকটা জিনিস হলো আমেরিকাতে আপনারা পারবেন না। আমেরিকাতে যদি আপনি কোনোভাবে অবৈধ মানে লেনদেন যুক্ত থাকেন, কোনো ডিপ্লোমেট বা কোনো কিছু, ইউল বি অ্যারেস্টেড। দে উডন্ট বদার অ্যাবাউট দ্য ভিয়েনা কনভেনশন, দে ডিড ইট। তারা মনে আছে ওই যে ভারতীয় ডিপ্লোমেট তাকে মানে দুর্নীতি দেয়, তারা গ্রেফতার করেছে এবং তারা করে ফেলবে। আর এখানে দে উইল অ্যারেস্ট ইউ এন্ড ডিপোর্ট ইউ, দ্যাটস দ্য বটম লাইন। নিউ ইয়র্কে এটা করতে পারবেন না। এই যে বিমান বলছি না, চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাম টু দ্য ইউনাইটেড স্টেটস, চ্যালেঞ্জ। আপনি যদি এখানে টিকেট সিন্ডিকেট করতে পারেন, আমি চ্যালেঞ্জ দিলাম, ইউ উইল হ্যাভ ইউ অ্যারেস্টেড এন্ড ডিপোর্ট ইউ ফ্রম দিস কান্ট্রি। এই জন্য যদি যারা আছেন টাকা পয়সা দিয়ে এখানে আসেন না, টাকা বানাতে পারবেন না অগ্রিম, এটা আমরা বন্ধ করে দিব। এটা ইংল্যান্ডে তা পারে নাই, আমরা এখানে পারবো, এটা আমি বলেছি ইনশাল্লাহ। সো দিস ইজ হোয়াট ইট ইজ, লেডিজ এন্ড জেন্টলম্যান। এবং আজকে আমি আপনাদেরকে এটাই বলতে চালাম যে রিফর্মসটার জন্য মানুষ কিন্তু মুখী আছে, মানুষ চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তি পেয়েছে মানুষ, রাস্তাঘাটের নৈরাজ্য তারা বন্ধ করেছেন এবং চালের ব্যাপারে তারা মানে ভালো কাজ করে যাচ্ছেন। সরকার যে কোন সময় চালের দামও কমে আসবে এটা কিন্তু আমি শুনেছি। আজকে আমি আপনাকে বলতে পারি, আমি শুনেছি যে তারা চালের দাম কেন, মানে যে পরিমাণ চাল আমদানি হয়, চাহিদা এবং আমদানি মানে আমদানির চাহিদার তুলনায় আমদানি বেশি, তাহলে চালের দাম মানে কেন হবে এই মানে 100 টাকা 80 টাকা কেজি না কত, ওয়াই? এটা তারা এটা প্রশ্ন, এখন এটা ইনভেস্টিগেট চলছে, নিশ্চয়ই এটা কমে আসবে আমি মনে করি। বাট বিফের ক্ষেত্রে বিফ যে পরিমাণ উৎপাদন হয় বাংলাদেশে, আমি জানি না এটা কতটুকু উৎপাদন হয় আর ডিমান্ড কতটুকু আর চাহিদা কতটুকু, এটা আমি জানলে এটা বলতে পারতাম। বাট বাস্তবতা হলো তাই। বাকি ক্ষেত্রে পিপল আর সো স্যাটিসফাইড উইথ দ্য সিস্টেমস এন্ড দ্য গভর্নমেন্টস অ্যাকশন অন এভরিথিং, এন্ড দ্যাটস ওয়াই they don't want Dr. Mohammad Yunus to leave, honestly speaking. এবং এটা নজিরবিহীন ঘটনা। হুজুররা শুধু না, আপনারা বলতে পারেন যে হুজুররা দেখেছেন, পার্থ ভাই, তারপরে আপনার শফিক রহমানের মতো ব্যক্তি, উনি একজন বিএনপি মানুষ, রাইট? তারপরে আপনি দেখেন এই যে মাহমুদুর রহমান মান্না ভাই, তারপরে আপনার যে ফজলুর রহমান সাহেব, বিজিবির সাবেক মহাপরিচালক, সবাই চাচ্ছেন এই সরকার আরো কিছুদিন থাকুক। আর হেফাজত ইসলামী তারা বলছে সরকার থাকুক, আবার আজকে বলেন তারা থাকুক না। তো হেফাজত আর পিনাকিদা এরা কিন্তু দুইজন কিন্তু একইভাবে, এরা কিন্তু যে কোনো সময় পজিশন চেঞ্জ করতে পারেন, পিনাকিদা আর হচ্ছে হেফাজত। এটা কিন্তু মনে রাখবেন। হেফাজতের আলেম তাদেরকে আমি একসময় বিশ্বাস করতাম, এখন বিশ্বাস করি না। কেন জানেন? কারণ সকালে যদি তারা একটা বলেন, বিকালে তারা পজিশন চেঞ্জ করে ফেলেন। এজন্য পিনাকিদার হেফাজতের যারা আছেন এদেরকে আপনারা শুনবেন, সাপোর্ট দিবেন যখন যা লাগে, কিন্তু এটার উপরে মানে রিলাই করে বা ডিপেন্ড করে বসে থাকবেন না। এনি টাইম দেখেন চেঞ্জ দেয়ার পজিশন, then you are in trouble and you are in a limbo. So এটা মাথায় রাখবেন সবসময়। এবং এটা কিন্তু সত্য, এটা আমি প্রমাণ দিতে পারবো বারবার, যদি আমার সময় থাকতাম ভিডিও এনে দিতে পারতাম। টাকা 92, what is টাকা 92? চাল, yes, that's what they think about it. And anyway, ladies and gentlemen, অনেক কথা বললাম। We want to see you run in parliamentary election, but thank you so much Farhad Kamal. This is the demand already in there, and so many people, আজকে বলি আমি, আমার অনেক মানুষ, শত শত মানুষ আমাকে বলেছেন to do this, but I'm thinking deeply, very deeply. That's why I said make sure, কারণ এমপি হওয়ার জন্য শুধু এমপি নয়, when you become an MP you're the servant of the people. এটা it's not a picnic like গেলাম আসলাম আমেরিকাতে থাকলাম খাইলাম ঘুরে এলাম. No, it's a big job to be a politician and member of parliament. It's one of the serious job you can ever imagine. বাংলাদেশের এমপি কি নীলক্ষেত থেকে কুট আনলো আর এলিফ্যান্ট থেকে মানে আপনার পাঞ্জাবি কিনলো, কিনে আইসা এভাবে আমি এমপি এইটা সেটা করলো, গর্দবের গর্দব, মানে কোনো কিছু জানে না, আইসা এমপি। হ্যাঁ, এটা তো চলছে বাংলাদেশে, রাইট? জীবনে কোনো কিছু পড়েও নাই, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধিও জানে না, কোনো কিছুই জানে না, কিন্তু এমপি হয়ে গেছে। দুঃখজনক। এটা থেকে যেন আমরা মুক্তি পাই। আমরা এই ধরনের একটা অযোগ্য মানুষকে এবার পার্লামেন্টে দেখতে চাই না। দ্যাট শুড বি আওয়ার প্রমিস, এটা হবে। এবং ভোট যেন দিতে পারেন, এটা নিশ্চিত করবেন আপনারা। কোন অযোগ্য মানুষ হোক সে আওয়ামী লীগের, কিন্তু যোগ্য মানুষ যদি হয়, ভালো মানুষ,
যাক না, সমস্যা নাই, কিন্তু অযোগ্য মানুষ যেন জাতীয় সংসদে গিয়ে আপনার ট্যাক্সের পয়সায় তার বেতন, তার এত টাকা খরচ করে তার গাড়ি বাড়ি আপনারা না দেন, আপনার সন্তানকে যেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন। তিনি বলছেন প্রশাসনের রোগ হলো দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে, তা হলো ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া। শনিবার 1 মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না, দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে। প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে। তিনি বলেন, বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল। এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে উখিরিয়ায় একটি বিজিবি